সময় নীরবতা চলছে। ইয়াস গাড়িটা হঠাৎ করে থামিয়ে দিল, তারপর ইশারা করলো রেহানকে। রেহান পেছনে তাকিয়ে দেখলো বাইরের দৃষ্টি দিয়ে আছে সীমাত। মেয়েটার চোখে মুখে ক্ষুধার যন্ত্রণা। খাবার আনতে গেল রেহান। লুকিং গ্লাসে মেয়েটিকে দেখা যাচ্ছে চোখ মুখ ফুলে গেছে, তবে শান্ত নির্মল চেহারা। ইয়াস দৃষ্টি অবনত করে শুধালো, ওই ছেলেকে বিয়ে করতে চাও? মেয়েটি হয়তো শুনল না। ইয়াস একটু অপমানিত বোধ করলো। তার কথা গুরুত্ব সর্বস্থলে। একা হাতে কত কিছুই না সামনে চলছে। সীমাত, শুনতে পাচ্ছ? এবার হয়তো শুনল মেয়েটি, তবে কিছু বলল না। ইয়াস সেটা লক্ষ্য করে বলল, ওই ছেলেকে পছন্দ করো? মেয়েটি কথা বলতে পারল না, উত্তর আসছে না মুখ দিয়ে। ততক্ষণে চলে এলো রেহান, হাতে খাবার। সীমাতের দিকে এগিয়ে বলল, নাও, খেয়ে নাও। ক্ষুধার যন্ত্রণা সব যন্ত্রণাকে হয়তো হার মানায়। মেয়েটি খাবার দেখতে পেয়ে সব দুঃখ ভুলে গেল। যত তার দ্রুত পাচ্ছে খাচ্ছে। রেহান এক দৃষ্টিতে দেখল মেয়েটি খুব ছোটোবেলায় দেখেছিল, সুন্দরী বলে ডাকত সে। অথচ সেই সুন্দরী আজ কেমন হারালো। দুঃখে কান্না পাচ্ছে ওর। ছেলে বলে হয়তো কাঁদতে পারছে না। ইয়াস গাড়ি চালানো শুরু করলো। অনেকটা সময় ড্রাইভে করে পৌঁছালো ওরা। ভেতরে নিয়ে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। সীমাতকে নামিয়ে নিল রেহান। ওর বিশাল হাতটা পেয়ে লুফে নিতে ভুলেনি মেয়েটির। কেন যেন বহুদিন পর আপন মানুষকে ফিরে পাওয়ার লোভ সামলাতে পারছে না। অথচ এতগুলো বছর এই মানুষগুলো কোনো খোঁজই নিল না। সীমা তার কান্না আসছে, হয়তো কেঁদে ফেলবে, তবে রোহান কাঁদতে দিল না। সুন্দরীর চোখে পানি কেন? আর কাঁদবে না। এখন থেকে সব ভালো হবে, এই ভরসাটাই এতিম মেয়েটির দরকার ছিল। সে শক্ত করে রেহানের হাতটা ধরে রাখলো। এতে মুচকি হাসলো রেহান। বাড়ির চৌকাঠ পেরোতে একটি 17 বছরের বয়সী মেয়ে ছুটে এলো, নাম রুহি। রেহান ইশারায় বলল কাছে আসতে। রুহি কাছে এসে সীমাতকে জড়িয়ে ধরে বলল, অপরিচিত মেয়েটিকে চিনতে পারছো না সীমাত? মেজো মামার বড় কোনো মেয়ে ছিল কি না? না, যে ছিল তার বয়স এখন 12-13 হওয়ার কথা। কিন্তু ওরা তো শুনেছিল মেয়েটি বাঁচেনি, তবে একে? এই প্রশ্নের উত্তর খোঁজার পূর্বে ড্রয়িং রুমে আরও মানুষ উপস্থিত হলো, তবে একটি মুখ ব্যতীত আর কাউকে চিনতে পারল না ও। রেহানের মা রুকসানা এসে জাপটে ধরল সীমাতকে, একদম বুকের সাথে মিশিয়ে নেবেন যেন। বহুদিন পর মা গন্ধ পাচ্ছে সীমাত। ওর চোখে জল নেমে এলো, মুখ দিয়ে উচ্চারণ করলো, মামিমা। ভদ্রমহিলা আবেগ ধরে রাখতে পারল না, মেয়েটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। তোমার মনে আছে শিমু? মনে আছে আমাকে? সত্যি মনে আছে মামিমাকে? কেন থাকবে না? তোমরা ভুলে গেলে কি হবে? আমি তো ভুলিনি। অভিমান খসে পড়ছে যেন। রুকসানা কিছু বললেন না, মেয়েটির মুখ টেনে নিয়ে চুমু খেতে লাগলেন। মাফ করে দে মা, এতটা কষ্টে আছিস সত্যি জানতাম না। তোর বাবা আমাদের এতটা পর করলো যে। থাক সেসব, তুই একটু রেস্ট কর, সন্ধ্যায় তোর মামা আসবে, অনেক কথা হবে। মেয়েটিকে রুমে নিয়ে আসা হলো। সীমাতের পছন্দ সম্পর্কে অবগত তিনি, তাই রান্নার তদারকি করতে গেলেন। রুহি এসে সীমাতকে সাহায্য করতে লাগলো, কোথায় কী আছে সব দেখাতে লাগলো। ফ্রেশ হওয়ার জন্য নিজের জামা দিল। সব কেমন স্বপ্নের মতো। সীমাত যেন ঘড়ি ডুবে। জীবন বদলে গেল তার। সত্যিই তার জীবনে সুখের বর্ষণ হচ্ছে, নাকি এর পেছনে ঘটনা আরও করুণ হবে? সীমাত জানে না, জানতেও চায় না। শুধু চাচ্ছে সময় থেমে যাক, আপন মানুষগুলো ফিরে আসুক, মায়া না করুক, অন্তত কেউ অবহেলা চোখে না দেখুক। ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল সীমাত। তাকে ডাকতে ফিরে গেল রুহি। ডাইনিংয়ে বসে ফল কাটতে লাগলো। এটা তার অভ্যাস, রকমারি ফল কাটতে পছন্দ করে সে। দিনে মোট আহারের বেশিরভাগ অংশতে থাকে ফল। রুহি, ইয়াজকে ডেকে আনো। যাচ্ছি মা। রুহি হাত ধুয়ে চলে গেল। ভাইয়ের ঘরে এসে দেখলো তার হ্যান্ডসাম ভাই শাওয়ারে বোর পরে আসছে। মিটমিটে হাসলো রুহি। কি ব্রো, এভাবে কোনো মেয়ে তোমায় দেখলে পাগল হয়ে যাবে। দুষ্টু মেয়ে, আসলে ট্রাস্ট হয় না। জাস্ট আমার ফ্রেন্ডদের একটা সুযোগ দিয়ে দেখো। বুঝেছি, এসব ছাড়। এখন বল, কি বলতে এলি? মা ডাকছে, লাঞ্চ করবে না? না, কাজ আছে, বের হ। মা রাগ করবে? না খেয়ে যেতে নেই। ইয়াজ উঠে গিয়ে ড্রেস পরে নিল। রুহি তখনও বসেছে। যা, আসছি। রুহি এবার গেল সীমাতের ঘরে, তাকে ডেকে নিয়ে গেল রিহানের ঘরে। ডাকাডেকির কাজটা সে খুব ভালো পারে। ডাইনিংয়ে বসে অস্বস্তিতে নুয়ে পড়ল সীমাত। গ্রাম্য জীবনে অভ্যস্ত সে, শহরের কালচারে তার জানা নেই। এত বড় বাড়িতে আগে কখনো থাকা হয়নি, তাই ভেতরে ভেতরে ভয় যেন একটু বেশি। তবে স্বস্তি নিয়ে এলেন রুকসানা। তিনি মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন। ইয়াস নেমে আসতে সকলের নজর পড়ল ওর দিকে। ছেলেটার পার্সোনালিটি মুগ্ধ করার মতো। সীমাত চুপচাপ খাচ্ছে। এত সব পছন্দের খাবার প্রতি যতটা লোভ জাগছে ততটা খেতে পাচ্ছে না। মনে হচ্ছে রুচি নেই। টেবিলের আয়োজন ইয়াজকে মুগ্ধ করতে পারল না। সে গরুর মাংস খায় না,
চিংড়ি মাছ ছুঁয়ে দেখে না। এসব বাদে যেসব রান্না হয়েছে তার সব কিছুই পছন্দ নয়। তবে ডাইনিংয়ে এসে পড়ছে বিধায় খেতে বসলো। দেখা গেল ফল ছাড়া আর কিছুই মুখে দিল না। সীমাত বরাবরে বসার নজরটা লাগলো। সে দেখলো ছেলেটার মুখে হাসি নেই। এই মানুষটা কি হাসে না কখনো? পড়ন্ত বিকাল। শহরের এই অঞ্চলটায় ঘনবসতি নেই। বিশাল বাড়ি রিহানদের। অবশ্য বাড়িতে তাদের একার নেই। বাড়ির অর্ধেক দাবিদার ইয়াজের ফ্যামিলি। দুই পরিবার বহু বছর ধরে বিজনেস পার্টনার। সম্পর্ক ভালো বিধায় একসঙ্গে বসতি গড়ে তোলা। এই জন্য একটাই পরিবার, রুহি, রোহান আর সীমাত। তিনজন বের হয়েছে বাড়িটা ভ্রমণ করতে। বাসার আনাচে কানাচে বিলাসিতার ছোঁয়া। দেখলেই মনে হয় আহা। সীমাতের মনে আছে ছোট সময়ে তুমি আমাকে খুব পছন্দ করতে, আমার কোল থেকে যেতেই চাইতে না? সীমাতার আসলেও মনে নেই, অনেক বছর আগের কথা। তবে রোহান ভাইকে মনে আছে, যার পিছু পিছু পুরো গ্রাম ঘুরত সে। সত্যি তো মিথ্যে বলবো? রুহি দমে গেল। রোহান পুনরায় বলল, সীমাতকে আমি সুন্দরী বলে ডাকতাম। আরও খিলখিল করে হাসত। এই মুহূর্তে মেয়েটি লজ্জায় পড়ে গেল। সে একটু লাজুক হয়ে পড়ল। রুহি বলল, কোন ক্লাসে পড়ো সীমাত? কলেজে ভর্তি হয়েছে, তবে পড়া হয়নি। তাহলে তো তুমি আমার এক ব্যাচ ছোট হবে। ওকে আমার কলেজে ভর্তি করালে কেমন হয় রেহান ভাইয়া? সেটা ভাবছি। তোমার সাথে থাকলে চিন্তামুক্ত হবে। তাহলে বড় পাপার সাথে কথা বলো আর আমার কলেজ অ্যাডমিট করাবে। আচ্ছা। এত উচ্ছ্বাস আনন্দ সীমাতের কেমন ঘোরের মতো লাগছে। সব কিছুতেই কিছু মিলাতে পারছে না। সন্ধ্যায় বাড়ি ফিরল মেজ মামা আনিসুল রহমান। তিনি সীমাতকে দেখে আবেগ ঘন হয়ে পড়লেন। তবে সেটা কাউকে বুঝতে দিলেন না। সময়ের স্রোত সীমাতও অতটা সহজ হতে পারল না। শুধু তাকিয়ে রইল মামার দিকে। এই মামার পিঠে চড়ে মেলায় ঘুরছে। পিঠের উপর কত ঘুমিয়েছে, এসব মনে হলে ভেতরটা কেমন করে ওঠে। তখন প্রায় রাত। রুকসানা ঘুমিয়ে পড়ছেন কি সেটা জানার জন্য আনিসুল বললেন, ঘুমিয়ে পড়লে? না, কিছু বলবে? রুকসানা এপাশ ঘুরলেন, তারপর স্বামীর দিকে চাইলেন। চিন্তিত তুমি? না, তবে একটা বিষয় ভাবছি। কি? সীমাতের জীবনে অনেক কষ্ট করছে। যদি আগে জানতাম তাহলে আগেই নিয়ে আসতাম। সেটা নিয়ে কম তো দুঃখ করলে না, ওসব অতীত। মেয়েটা এখন ভালো থাকবে। সেটা তো থাকবে, তবে আমি অন্য কথা ভাবছি। কি? মেয়েটা পরের ঘরে কেমনে থাকবে সেটা তো জানি না। তার থেকে ভালো না নিজেদের কাছে রেখে দাও। রুকসানা বুঝতে পারল সীমাত সুন্দরী, ভদ্র। তার থেকে বড় কথা ওনাদের নিজের মেয়ে। ছেলের বউ হিসেবে ভালো বই কি খারাপ হবে না? রেহান ছোট থেকে ভীষণ স্নেহ করত সীমাতকে। সেই হিসাবে সম্পর্কটা খারাপ হবে না। সুন্দর একটা ভবিষ্যৎ হবে। সে চিন্তা করে রুকসানা হাসলেন। স্ত্রীর সম্মতি পেয়ে আনিসুল যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। রেহান উবু হয়ে শুয়ে বই পড়ছিল। অমন সময় ঘরে প্রবেশ করল রুহি। তাকে দেখে হুড়মুড়ি উঠল রেহান। রুহি ঠোঁট টিপে হাসলো। তুমি বলছি না এভাবে যখন তখন রুমে আসবে না? আসলে কি হয় অনেক কিছু। সেই অনেক কিছুটাই তো জানতে চাচ্ছি। জানা লাগবে না। তাহলে তো আমি আসবই। বড় বেশি কথা বলো তুমি, জানি। রেহানের গলা জড়িয়ে ধরল রুহি। রেহান চেঁচিয়ে বলল, আরে আরে কী করছো? কি করলাম? দরজা খোলা না, কেউ দেখবে। দেখলে দেখবে। রুহি কেমন গা ছাড়া ভাব। রোহান নিজেও লোভ সামলাতে পারছিল না। মেয়েটার সাথে দীর্ঘদিনের প্রণয়ের হয়তো রুহির জীবনের প্রথম পুরুষ রেহান। কি দেখছি? কি দেখো তোমায়? অন্য মেয়েদের মতো লাজুক নয় রুহি। ও আরেকটু কাছে আসলো। আরে কি করছো? কাছে আসছে। না না, দূরে থেকো। পাগলি কেউ এসে পড়বে, আসুক। আমি আমার পছন্দের মানুষের কাছে আসবো না? সে আসবে, তবে সব সময় সুযোগটা মাথায় রাখবে না। রুহি কোনো উত্তর দিল না, বরং রেহানের গলায় মুখ ডুবিয়ে দিল। মেয়েটির তপ্ত নিঃশ্বাস গলা ছেয়ে যাচ্ছে। রেহান চোখ বন্ধ করে নিল। এই মেয়েটি কেন বুঝে না সে যখন কাছে আসে তখন রেহান নিজেকে ধরে রাখতে পারে না। ভুল করার ইচ্ছে জাগে। প্রায় 4 মাস পেরিয়ে গেল। সীমা এখন সকলের মাঝে মিশে গিয়েছে। তাকে রুহির কলেজে ভর্তি করানো হয়েছে। রুহির সাথে তার বন্ধুর মতো সম্পর্ক। তখন সবটা ভালো যাচ্ছে। সেদিন ইয়াজের ফিরতে ফিরতে সন্ধ্যা হলো। দু হাতে বিজনেস সামলায় সে। পারফেক্ট শব্দ ওর সাথে বড় ভালো যায়। রুহি শরবত এনে দিল। চিনি দিয়েছিস? শরবত তুলে নিল ইয়াস। রুহি হলো বাড়ির সবচেয়ে আদরের। মেয়েটি সবার খোঁজ খবর রাখে, যেন এই সংসারে গিন্নি। ইয়াস খানিক রেস্ট করে শাওয়ার নিয়ে নিল। রাতের খাবারটা সকলে একসাথে করা হয়। ডাইনিংয়ে উপস্থিতি ইয়াস, রেহান, রুহি, সীমাত, ইয়াজের বাবা ইলিয়াস মাহমুদ। হেসেল সামলাচ্ছেন বাড়ির দুই গৃহিণী। একটু লেট করে এলেন আনিসুল। সে এসে দুঃখ প্রকাশ করলেন। ইলিয়াস এসে বলল, আরে বসতো, লেট হয়েছে তাই কি হয়েছে? খাবার পরিবেশন করে দিলেন দুই গৃহিণী। সীমাত নিচু হয়ে খাচ্ছে। এদিকে রুই আর রোহানের মাঝে খুনসুটি চলছে। যদিও সবটা সকলের আড়ালে। অনেকটা সময় বসে রইলেন আনিসুল।
তারপর ভাবলেন কথাটা এখানেই বলা দরকার। রেহানের সাথে সীমাতের সম্পর্কটা ভালো এগিয়েছে, দুজনে দুজনকে মানতে অসুবিধা থাকার কথা না। সকলকে একটা কথা বলতে চাচ্ছিলাম। সবার মনোযোগ ভদ্রলোকের দিকে গেল। সীমাত ভাতের লোকমা মুখে দিয়েছে সবে। আনিসুল ভাগ্নির মাথায় হাত বুলিয়ে দিলেন। বাড়ির দুই গৃহিণী উপস্থিত। আনিস সাহেব বুক ফুলিয়ে বলেন, আমি চাচ্ছি সীমাতকে নিজের কাছে রাখতে। এটা নিশ্চয় ভালো কথা। রেহান বলল, হ্যাঁ, ওকে আর কোথাও পাঠাচ্ছি না। কি সুন্দরী, অন্য কোথাও যাবে না তো? আনিসুল মনে মনে খুশি হলেন। এটাই মোক্ষম সুযোগ। সীমাত কিছু বুঝতে পারছে না। ইয়াস অল্পভাষী, তবে বুদ্ধিমান। সে বুঝতে পারছে আনিসুলের কথা এখানেই শেষ নয়। আর তেমনটাই হলো। রেহানের সাথে সীমাতের বিয়ে দিতে যাচ্ছে, এক্ষুনি নয়, তবে বাগদান করে রাখবে সীমাতের এইচএসসি শেষ হলে বিয়ে হবে। প্রস্তাবটা সকলের পছন্দ হলো, তবে দুটো মানুষ থমকে গেল। রুহি আর রেহানের দুজনের হৃদয়ের তাণ্ডব শুরু হলো। এদিকে সীমাত অনুভূতিহীন। সে বুঝতে পারছে না এমতো অবস্থায় কেমন আচরণ করতে হবে। ঘরে ফিরে একচোট কান্না করল রুহি। তার স্বপ্ন, তার ভালোবাসা হারিয়ে যাচ্ছে, অথচ সে নিরুপায়। পরিস্থিতি ভয়াবহ। রেহান কখনোই রুহির ঘরে আসে না। আসছে সে। মেয়েটির কান্না ভেজা চোখ তাকে দুঃখ দিচ্ছে। এই মেয়ে, কান্না করো না প্লিজ, আমি কথা বলবো। তুমি এতটা ভেঙে যাচ্ছ কেন? কিছু ঠিক হবার নয় রেহান, তুমি চলে যাও। আমরা একে অপরের ভাগ্যে নেই। আরে পাগল, প্লিজ। রেহান আর কিছু বলল না, নত হয়ে বেরিয়ে পড়ল। ওর দুই চোখ নেমে এলো যন্ত্রণা। বাবা মায়ের উচিত ছিল বিষয়টা আগে জানানোর। এভাবে সকলের সামনে আগে বলা ঠিক হয়নি। একটা দীর্ঘ শ্বাস নিয়ে বেরিয়ে এলো হৃদয় থেকে। রোহান কালো মেঘে ডুবে থাকা মুখটা নজরে এসেছে ইয়াজের। সে বুদ্ধিমান, চট করে বিষয়টা ধরে ফেলেছে। বোনের ঘরে এসে উপস্থিত হলো। মেয়েটি কান্নাকাটি করছে, তবে আগে কিছু বলল না। ও দেখতে চাচ্ছে জল কোন দিকে গড়ায়। কয়েক মাস পেরিয়ে গেলে সীমাতের সাথে খুব একটা কথা হয়নি ইয়াজের। বলা বাহুল্য, কথাই হয়নি। সীমা শান্ত দৃষ্টি ফেলে সামনে তাকিয়ে ইয়াজের পাশে বসলো। এতে মনোযোগ সরে এলো। পাশ ঘুরে পুরুষটিকে দেখে কিছুটা অপ্রস্তুত বোধ করলো। কফি খাবে? না, কিছু বলার পূর্বে কফি এগিয়ে দিল ইয়াস। বিষয়টা সীমাতকে প্রভাবিত করলো, তবে লজ্জায় কিছু বলল না। আচ্ছা সীমাত, রেহানকে তোমার কেমন লাগে? এ প্রশ্ন সে নিজেও ভেবেছে। ভালো মন্দ কোনো উত্তর মেলে না, তাই সে জবাবে ব্যর্থ হলো। হাজবেন্ড হিসেবে ওকে পছন্দ করো? মাথাটা নুইয়ে ফেলল সীমাত। ওর জড়তা লক্ষ্য করে ইয়াস কথা বাড়াল না, তবে মেয়েটিকে ভালো মতন দেখে নিল। ঘরে একচোট তাণ্ডব লেগেছে। আনিসুল ছেলের উপর চটলেন। এটা কেমন কথা? তিনি সকলের সামনে বিয়ের কথা তুলছেন, আর ছেলে কিনে অবজ্ঞা করছে। অথচ রেহান বোঝাতে পারছে না সীমাতকে বোনের নজরে দেখে সে। আনিসুল রেগে মেগে বের হয়ে যাচ্ছিলেন, এমন সময় ঘরে উপস্থিত হয় ইয়াস। পুরুষটিকে দেখে খানিকটা ভীত হলেন আনিসুল। কথা শুনে ফেলল কি? আরে ইয়াজ যে, আঙ্কেল, আমি কিছু বলতে চাইছিলাম। হ্যাঁ বলো। আচ্ছা বসো আগে। সাধারণ বিজনেস নিয়ে ইয়াজের সাথে আলাপ হয় আনিসুলের, তাই তিনি সেসবই ভেবে নিলেন। রেহান চলে গেল। ইয়াজ সে পথ থেকে নজর সরিয়ে বলেন, রেহান সম্ভবত বিয়েটা করতে চাচ্ছে না। প্রশ্ন শুনে আনিসুলের মুখটা শুকিয়ে গেল। ছেলে মানুষ, হয়তো লজ্জা পাচ্ছে। বিষয়টা তেমন না। এবার আনিসুলের মুখটা কালো হতে শুরু করলো। তিনি একটু কঠিন সুরে বললেন, ও বললেই তো হবে না, আমি সবার সামনে বলছি। তাছাড়া সীমাতের মা মানে আমার বোন আমাদের জন্য অনেক করেছে, তার প্রতিদান দিতে ভুল করব না আমি। ওকে বিয়ে করতেই হবে। ভদ্রলোকের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল ইয়াস। তারপর অনেকটা সময় কথা হলো। সে যখন বের হলো তখন রেহানের সাথে দেখা হয়েছে। চোখ মুখ লাল হয়ে গেছে। ব্রো, একটা কথা বলতে চাই। ইয়াস বুঝতে পারলো ছেলেটার এই অবস্থায় মানসিক সাপোর্ট প্রয়োজন, সেই জন্য বের হলো ওরা। রুহির ঘরের কাছে এলো। থমকে গেল সীমাত। মেয়েটি কাঁদছে কেন? কি বলবে বুঝতে পারছে না। রুহি, তুমি কাঁদছো কেন? রুহি চট করে চোখ মুছে হাসি রাঙিয়ে বলল, কাঁদছি না তো, আমি স্পষ্ট দেখলাম। আচ্ছা বাদ দাও, বলো তোমার খবর। বিয়ের কন্যের মুখে হাসি নেই কেন? সীমাত উত্তর দিতে পারল না। সে আসলে আনন্দ খুঁজে পাচ্ছে না। রেহান স্বামী হিসাবে নিশ্চয়ই দারুণ হবে, তবে ওর মন কেন মানছে না? কি হলো? তুমি কি চিন্তা করছো? এই সীমাত, তোমার বিয়েতে আমি খুব নাচব। সীমাত হাসার চেষ্টা করলো। হুট করে রুহি ওকে জড়িয়ে ধরল। সীমাত শান্তি খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছে না কি করা উচিত। এদিকে দু চোখ বর্ষণ নেমেছে রুহির। নিজের জীবনের এই অন্ধকার কেমন করে সইবেছে। ধুমধাম আয়োজনে বিয়ে হয়ে গেল সীমাতের। শুরুতে কথা হয়েছিল বাগদান করা, তবে আনিসুল বিষয়টা পরিবর্তন করে দিয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করে দিল। সীমাত বসে আছে। এই রুমটায় কখনো আসা হয়নি তার। বুকের ভেতর ধিমধিম করছে। স্বামী নামক মানুষটা কেমন হবে সে জানে না। তার ভয়ে কাজ করছে, প্রচণ্ড ভয়। খানিক বাদে দরজা খুলে এলো। সীমাত শাড়ি খামচে চোখ বন্ধ করলো। পুরুষটি বোধহয় নিকটে আসছে। সীমাত চোখ খুলতে পারছে না। তার ভিতরে আন্দোলন নেমেছে। হাতটা বাড়াও। মেয়েটি হাত বাড়ালো না।
পুরুষটি পুনরায় বলল, হাত বাড়াও। এবার সীমাত পড়ল বিপুকে। কেন হাত বাড়াবে? ডান নাকি বাম? পুরুষটি বোধহয় ধৈর্য ধরতে পারল না, তাই নিজের থেকে হাত টেনে নিল। পরিয়ে দিল হীরের খচিত ব্রেসলেট। সীমাতের সর্বাঙ্গে কেন হিম ধরছে, সে কথা বলতে পারছে না। সম্ভবত একটু ঢিলে হয়েছে, আসলে মাপটা বুঝতে পারিনি। সীমাত এবারও চুপ। তার অন্তরে ঝড় থামছে না। অথচ তিন কবুল বলে মানুষটিকে স্বামীর উপর গ্রহণ করছে সে। ইয়াজ কথা বলল না, ফ্রেশ হতে চলে গেল। সীমাত এবার মুখ তুলে চাইল। পুরুষটিকে পেছন থেকে দেখে ওর শরীর কেমন কাঁপছে, চোখে নেমে এলো ব্যথা। মানুষটি তাকে নিশ্চয় দয়া করছে। চোখে মুখে পানি দিল ইয়াস। আনিসুল সাহেবকে মানাতে গিয়ে বেশ বড় ত্যাগ করতে হলো তাকে। বোনের ভালোবাসা রক্ষা করতে গিয়ে নিজেকে উৎসর্গ করতে হলো। যদিও শুরুর দিকে আনিসুল সাহেব রাজি ছিলেন না। ভাগ্নির প্রতি স্নেহ যেন তার একটু বেশি। ওনার মতে রেহানের থেকে 6 বছর ছোট সীমাত, আর রেহানের থেকে ইয়াজ আরও 5 বছরের বড়। সেই হিসেবে ইয়াজ আর সীমাতের সম্পর্ক সম্ভব না। 11 বছরের বড় পুরুষের সাথে সীমাতকে বিয়ে দিতে চাননি আনিসুল। এর জন্য ইয়াজকে কম কাঠখড় পোড়াতে হলো না। ভদ্রলোক ভাগ্নিকে নজরে ছাড়া করবেন না, অন্য কারোর সাথে বিয়েও দিবেন না। ইয়াজ চোখে মুখে পানি দিল। বিয়ের জন্য সে প্রস্তুত ছিল না। ফ্রেশ হয়ে এসে দেখলো সীমাত একইভাবে বসে আছে। ইয়াজ একটু ধীর সুরে বলল, ভারী জামাকাপড় বদলে এসো। সীমাত কোনো কথা ছাড়াই উঠে গেল। ইয়াস পরিপাটি হয়ে উঠতে দেখলো সীমাত বাথরুমের কাছে দাঁড়িয়ে। মেয়েটি ভয় পাচ্ছে। ওখানে দাঁড়িয়ে কেন? সীমাত মাথা নত। সে পা দ্বারা মেঝে স্লাইড করছে। কিছু খাবে? দুদিকে মাথা নাড়ল সীমাত। সে খাবে না। ইয়াজ এগিয়ে এলো, এক নজর মেয়েটিকে দেখে নিল। স্ত্রী হিসেবে সীমাত নিশ্চয়ই সুন্দরী, তবে ওর সময়ের প্রয়োজন। সীমাতেরও তাই। বারান্দায় এসো। ইয়াজ এগিয়ে গেলেও সীমাত চলতে পারছে না। ওর দম বন্ধ হয়ে আসছে। এই মানুষটার সাথে সীমাত কখনোই ভালো মন্দ দুটো কথা বলেনি। আকাশে বিশাল চাঁদ। আজ নিশ্চয় পূর্ণিমা। সীমাতের পাশে এসে দাঁড়িয়েছে। ওর উপস্থিতি বুঝে কথা বলেনি ইয়াজ। মেয়েটির মনে সংশয়, ইয়াজকে তাকে প্রত্যাখ্যান কথা বলবে। এমনটা হলেও সে অবাক হবে না। হাজারটা ভয় সংকোচ দেওয়াল ভেঙে দিয়ে ইয়াজ বলল, ভালোবাসা একদিন না হয়, এমন কথাও নেই ভালোবেসে বিয়ে করতে হবে। বিয়ের পরেও ভালোবাসা হতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজ করে অনেকেই সুখী হয়েছে। আমি তোমায় মন থেকে মেনে নিছি, তাই আনইজি ফিল করো না। তুমি আমার স্ত্রীর সীমাত। মেয়েটির সমস্ত শরীর জুড়ে কেমন সুখ বয়ে গেল। হাত কাঁপছে শুরু করলো। ইয়াস পুনরায় বলল, হয়তো সময় লাগবে, তবে সম্পর্ক আগাবে, দ্বিধা ছাড়াই আগাবে। সীমাত এবারও কথা বলতে পারল না। ইয়াস নিজ থেকে বলল, হাতটা দাও। সীমাত এবার হাত বাড়ল। ইয়াস তার দুহাত তুলে নিয়ে নিয়ে ঠোঁট ছাওয়ালো। এই অনুভূতি, ভালো লাগা সীমাতের জন্য নতুন, খুব নতুন। সুখে ওর কান্না আসতে চাইছে। সত্যি কি এই মানুষটা তাকে ভালোবাসবে? সকালে মিষ্টি রোদে চোখে মুখে লাগতে ঘুম ছুটে গেল সীমাতের। অনেকগুলো দিন পর ভালো ঘুম হয়েছে তার। সে চোখ খুলে দেখলো অন্য একটা রুম। সে ভীত হয়ে উঠে পড়ল। এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিল। তারপর মনে হলো ইয়াজের সাথে বিয়ে হয়েছে তার। মানুষটিকে তাকে এই বেডে শোয়ার অধিকারও দিয়েছে। সবটা মনে করে একটুখানি হাসলো। সত্যি ওদের সম্পর্ক সত্যিই আগাবে। ইয়াস পাশে নেই, অর্থাৎ জিম করতে বের হয়েছে। শরীরচর্চায় ভীষণ মনোযোগ তার। ও বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে পুরো বাসাটার দারুণ ভিউ পাওয়া যায়। একটু চারপাশে নজর বুলাতে ইয়াসকে দেখা গেল। ছেলেটা পুশ আপ করছে, উন্মুক্ত পিঠ, বাহুগুলো দেখা যাচ্ছে। সীমাদের ভেতরে অনুভূতি এসে গেল। সে নজর সরিয়ে নিল। পুনরায় ভাবলো মানুষটি তার স্বামী, তাই আবারও চাইল। দেখতে লাগলো মন ভরে। মাত্র কিছু ঘন্টা। এই কিছু ঘন্টা ওর হৃদয়ে ভালোবাসা জাগ্রত করলো। অথচ দুদিন পূর্বে এমন কোনো অনুভূতি ছিল না। দরজা খুলতে চমকে থাকলো সীমাত। ইয়াস তাওয়ালে নিয়ে ঘাম মুছছে। সরি, তোমায় না ডেকে বেরিয়ে গেছিলাম। ভয় পেয়েছিলে? না, ঠিক আছে। আচ্ছা, আমি শাওয়ারে যাচ্ছি, এরপর তুমিও শাওয়ার করে নিও। সীমাত মাথা নাড়ায়। যদিও তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক হয়নি যাতে করে শাওয়ার ফরজ হয়, তবুও শাওয়ার নেওয়াটা জরুরি। ইয়াস গোসল শেষ করলে সীমাতও গোসল করে। মেয়েটি শুনেছিল ইয়াস নাকি কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না। এটা তার অপছন্দ। অথচ ভাগ্য দেখো, মানুষটা আজ নিজ থেকে সমস্তটা শেয়ার করে চলছে। এক পর্যায়ে বেনারসির দিকে চোখ যায় ওর। শাড়িটির রং লাল নয়, এটি নীল রঙের শাড়ি। ইয়াসের পছন্দ নাকি নীল? সীমাত একটু ভেবে দেখলেন ইয়াস আর সেই বিপরীত। অথচ মানুষটা কেমন মানিয়েছে, এই ভেবে একটু মন খারাপ হলো। ও ভাবলো ইয়াজের পছন্দ মতো করে নিজেকে গড়ে তুলবে। মাত্র কিছু সময় সীমাত নিজেকে ইয়াজের মনের মতো করে তোলার জন্য মরিয়া হয়ে উঠল। এই জীবনে প্রেম শব্দটি আগে কখনো আসেনি, তাই সীমা চায় নিজের সবটুকু ইয়াজের নামে উৎসর্গ করে দিতে। ইয়াজের সিদ্ধান্তটা প্রথম দিক থেকে
কেউ মেনে নিতে চায়নি, তবে একরোখা স্বভাবের জন্য নিষেধটাও বহাল হয়নি। ইয়াজ আপন মনে নাস্তা করছে, সীমাত নত হয়ে দাঁড়িয়েছে। ইয়াজের মা রাজিয়ে বললেন, সীমাত বসে যাও, পরে খাচ্ছি। এখনই বসো, পার্লারে মেয়েরা আসবে। সীমাতকে বসতে হলো। বিকালে তাকে সাজিয়ে পরিয়ে পরীর মতো বানানো হলো। ইয়াস নিজের ঘরে কিছু ফাইলের জন্য এসেছিল। এসেই দেখলো সীমাত বসে আছে। মেয়েটিকে এক নজর দেখে বলল, সুন্দর লাগছে। ওইটুকুতে সীমাত গলে গেল। ও হৃদয়ে কম্পন হলো। মনে হলো পৃথিবীর সমস্ত সুখ বুঝি এসে গেছে। সন্ধ্যায় পার্টিতে ইয়াস দায়িত্বশীল আচরণে সীমাতকে আরও বেশি মুগ্ধ করে তুলল। এতদিন মনে হয়েছে ইয়াস বুঝি মুডি চুজি মানুষ, অথচ এখন মনে হচ্ছে এই মানুষটির মতো ভালো মানুষ আর কোথাও নেই, কোথাও না। সময়ের স্রোতে সীমাত আর ইয়াজের সম্পর্ক সহজ হয়ে গেছে। ইয়াস কাপড়গুলো গুছিয়ে রাখছিল সীমাত। এমন সময় ঘরে এলো ইয়াস। একটা আউটফিট রেডি করো তো, জরুরি মিটিং আছে। সীমাত চট করে একটা আউটফিট নামিয়ে দিল। ইয়াস তৈরি হলো। যাওয়ার পর বললো, বিকালে এসে ঘুরতে নিয়ে যাবো, রেডি হয়ে থেকো। সীমাত মাথা নাড়ল। মেয়েটি এত কথা বলে ইয়াস কাছে এলো। অধিক লম্বা হয়ে নিচু হতে লাগলো তাকে। এত কম কথা কেন বলো, একটু স্বাভাবিক হও কেমন। তারপর মুচকে হাসলো ইয়াস। মানুষটা আজকাল খুব হাসে, অথচ এর আগে এতটা খুশি নজরে আসেনি। যাওয়ার পূর্বে সীমাতের মাথায় হাত বুলিয়ে দিল ইয়াস। সীমাত খোলা দৃষ্টি নিক্ষেপ করলো, ইয়াজও তাই। দুজনের দৃষ্টি কেমন মিশে গেল। ইয়াস আবারও হাসলো, অথচ সীমাত লজ্জায় মিয়ে গেল। কি অদ্ভুত অনুভূতি। বিয়ের পর ইয়াস যেন সীমাতকে আগলে রাখতে শুরু করেছে। ভালোবাসা কতটুকু জন্মেছে সেটা সীমাত জানে না, তবে এইটুকু জানে বুঝে মানুষটা ওকে ছাড়বে না। সীমাতের লাল রঙের একটা শাড়ি নামিয়ে নিল। এটা ইয়াজেই এনে দিয়েছিল। ছেলেটার নাকি নীল রং পছন্দ, অথচ একদিন হুট করে এই লাল রঙের শাড়িটা এনে দিল। এই রহস্য সীমাত এখনও বুঝতে পারল না। সে হালকা সাজে নিজেকে সাজিয়ে নিল। ইয়াজ বাড়ি ফিরে এসে দেখল সীমাত তৈরি হয়ে গেছে। ওদের বিয়ের প্রায় 4 মাস খানেক হতে চলল, অথচ হানিমুন হয়ে ওঠেনি। ইয়াজের হাতে মোটামুটি লম্বা একটা ছুটি নিল। হাতের ঘড়ি খুলে নিয়ে সীমাতের কাছে এলো। সীমাতের দিকে নজর রাখতে পারল না। সে নিচের দিকে তাকিয়ে ইয়াস তার লম্বা শক্তপোক্ত হাতের সাহায্যে সীমাতের বাহু চেপে ধরল, কিছুটা কাছে টেনে নিল। এতে অদ্ভুতভাবে কম্পিত হলো মেয়েটি। অথচ এমন না, আজই ইয়াস এতটা কাছাকাছি এসেছে। বিয়ের সপ্তাহখানেক যেতেই ইয়াস তার সর্বোচ্চ ভালোবাসায় সিক্ত করেছে একে, অথচ ওর লজ্জায় নত হওয়ার মুখটা দেখলে উল্টোটাই মনে পড়বে। সিলেটে যাচ্ছি। পাহাড় ভালো লাগে তো? এছাড়া অন্য কোনো পছন্দ আছে? সীমাতের কথায় মৃদু হাসল ইয়াস। সে জানে মেয়েটি পাহাড় বেশি পছন্দ করে, অথচ ইয়াজের পছন্দ সমুদ্র। ওরা দুজনে মিলের চেয়ে অমিলটাই বেশি, অথচ দুজনকে মানিয়ে নিয়েছে। ভালো লাগা ভালোবাসাকে পাশ কাটিয়ে গুরুত্ব দিয়েছে সম্পর্ক। নিচে নামতে ইয়াজের মা রাজিয়া ছেলে ও ছেলের বউকে দোয়া পড়ে দিলেন। ওদের বিদায় জানাতে এসেছে সকলে। রেহান ওদের একটু দাঁড়াতে বলে উপরে উঠে গেল। নেমে এলো ক্যামেরা হাতে। সীমাতের অধর জুড়ে হাসি। পছন্দ হয়েছে সুন্দরী? খুব। আচ্ছা, অনেক অনেক ছবি তুলবে কেমন? থ্যাংক ইউ। রেহান মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল। ইয়াস গাড়ি পার্কিং থেকে নিয়ে এসে সকলের থেকে বিদায় নিল। গাড়ি চলতে শুরু করছে। এক পর্যায়ে ইয়াস বলল, ফটোগ্রাফির শখ আছে তোমার? কিছুটা চমকে গেল সীমাত। মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ইয়াস না তাকিয়ে বলল, মনকে সর্বদা গুরুত্ব দিবে। তোমার ভালো লাগাটা আমার কাছে সবচেয়ে দামি, তাই কিছু প্রিয়জন কিংবা অপ্রিয়জনে জানাতে ভুলবে না। সীমাত নত হয়ে রইল। ইয়াস বুঝে না মেয়েটি কেন তার সাথে সহজ হতে পারে না। ড্রাইভ করে এসেছে ওরা, তবে ফিরবে ফ্লাইটে। ইয়াস ক্লান্ত, মাঝে লাঞ্চ করছিল, তবে এখন সন্ধ্যা হয়ে গেছে। সীমাত একবার ঘুমিয়ে গেছিল। উঠে দেখে হোটেল রুমে ইয়াস কোলে করে এনেছে। লোকজন দেখে নিশ্চয় এসব ভেবে মেয়েটি লজ্জায় লাজুক হয়ে রইল। ইয়াস শাওয়ার নিয়ে এসে দেখল সীমাত উঠে গেছে। ছেলেটার উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানি জমেছে। সীমাত চোখ বন্ধ করে ফেলল। ওর এই অবস্থা দেখে ইয়াস হাসলো। কাছে এলো এবার। দুটো হাত মুঠোয় নিয়ে বলল, এমন করছো জন্য এভাবে আগে কখনো দেখনি। ইয়াস একটা শব্দ তোলপাড় তুলে দিল সীমাতের হৃদয়ে। ইয়াস নিজেও ক্লান্তি ঠেকাতে বধূকে খুব করে চাইছিল। এই বৃষ্টিস্নাত সন্ধ্যাটা সীমাত আর ইয়াজের জন্য মধু হয়ে এলো। সীমাত ঘুমিয়েছে। শরীরে ইয়াজের শার্ট, যা ঠেকেছে হাঁটু অবধি। ইয়াস মৃদু হেসে মেয়েটির শরীরে কম্বল জড়িয়ে দিল। তৈরি হয়ে নেমে এলো কিছু ফর্মালিটিস আর ডিনার অর্ডার করে।
ফিরে এসে দেখলো সীমাত উঠে গেছে। মেয়েটি ইয়াসকে দেখে নিজেকে আবৃত করার চেষ্টা করছে। ওর অস্বস্তি দেখে ইয়াস বারান্দায় চলে এলো, অথচ মেয়েটি একটু আগে ইয়াজের বুকে শুয়েছিল। বেশ কিছু সময় যেতে ইয়াস ডাকলো, হয়েছে? জি। ঘরে প্রবেশ করলো ইয়াস। সীমাত চুলে চিরুনি করছে। আয়নায় তাকাতে দুজনের চোখাচোখি হলো। সীমাত লজ্জায় নুয়ে পড়ল। ও বুঝে না এত লজ্জা কেন ওর, নিজের স্বামীর কাছে এত লজ্জা কেন পেতে হবে। কলিং বেল বাজলো। খাবার এসেছে। রিসিভ করে নিল ইয়াস। সীমাত ফ্রেশ হয়ে এসে দেখলো খাবার সাজিয়ে নিয়েছে ইয়াস। আজও সীমাতের পছন্দের সব কিছু, অথচ সে জেনেছিল এসব ইয়াসের ভালো লাগে না। ছেলেটা যখন নিজের পছন্দ এড়িয়ে তৃপ্তি নিয়ে খাচ্ছিল, তখন সীমাতের দু চোখ বেয়ে নেমে এলো নোনা জল। যা লক্ষ্য করলো ইয়াস। কি কাঁদছো কেন? মেয়েটি পারল না উত্তর দিতে। সে নিজেও ভেবে পায় না সৃষ্টিকর্তা এতটা ভালোবাসা লিখে রেখেছিল তার ভাগ্যে। সে রাত জেগেছিল সীমাত, পুরো রাত জেগে শুধু ইয়াসকে দেখেছিল। ছেলেটা তাকে শক্ত অলিঙ্গনে ঘুমায়। এটা কেমন অভ্যাসে পরিণত হয়েছে। সেদিন ইয়াস থাকে না, সেদিন একা লাগে সীমাতের। মনে হয় পৃথিবী থমকে গেছে। শুধু চলমান সে। ভয় হয় বড়। সীমাত তার উষ্ণ ঠোঁট দিয়ে ইয়াজের কপালে চুম্বন করলো। ছেলেটা ঘুমিয়েছে বিদায় এ অসাধ্য সাধন করতে পারলো মেয়েটা, নতুবা কখনোই পারত না। সিলেটের সময়টা সীমাতের জন্য সেরা ছিল। অনেক কিছু শিখেছে সে। ফটোগ্রাফি কী করে করতে হয় সবটা ধরে ধরে শিখিয়েছে ইয়াজ। আজ ওদের ফেরার পালা। ফ্লাইটে ফিরছে বিদায় তেমন ক্লান্ত লাগলো না, তবু জার্নিতে ধকল কিছুটা থেকে যায়। বাসায় এসে চমকে গেল ওরা। দেখলো বিনি আর বিলকিস ড্রয়িং রুমে বসে আছে। সীমাতকে দেখে ছুটে এলো বিনি। এসে জড়িয়ে ধরল, কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম তোকে, রেগে আছিস খুব? মাফ করে দে সীমাত। বিলকিস কান্নায় ভেঙে পড়ল। সীমাতের সারাটা জীবন এই দুটো মানুষের ভালোবাসা কামনা করছে, তাই হয়তো আবেগ লুকিয়ে রাখতে পারল না। ইয়াজ এসবে খুশি হতে পারছে না। এই মামেকে ওর একদম ভালো লাগে না, তবে বের করে দেওয়ার মতো মন মানসিকতা ওদের নেই। যেহেতু দুদিন বাদে রিহানা রুহির বিয়ের অনুষ্ঠান, তাই ওনাদের থাকতে বলা হয়েছে। সীমাতকে দেখে খুব খুশি হয়েছে। ইয়াজ একটু হতাশার শ্বাস পেল। যদিও মন নানান কথা বলছে, তবু সে চাইল সীমাতকে এই খুশি দীর্ঘস্থায়ী হোক। ইয়াজ শাওয়ার নিয়ে এসে চুল মুছছিল। অমন সময় ঘরে এলো বিনি। অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করলো। সীমাত তখন কাপড়গুলো কাপড়ে রাখছিল। বিনি এসে জড়িয়ে ধরল, কিরে তুই দেখি পুরোদস্ত গিন্নি হয়ে গেছিস। তেমন না, দেখছিস তো বর সামলাচ্ছি, ঘর সামলাচ্ছিস। কথা পাল্টাতে সীমাত বলল, লাঞ্চ করবি না? বেলা হয়েছে তো। হ্যাঁ করব, তাই তোকে নিতে এসেছি। আচ্ছা আমি হাসছি। বিনি পুরোটা সময় ইয়াজের দিকে তাকিয়েছিল। উন্মুক্ত পিঠ, পেশিগুলো ফুলে উঠছে। সুঠাম ফর্সা শরীর মনকে জাগিয়ে তুলছে। বিনি একটু হেসে বলল, ঠিক আছে আয়, আমি যাচ্ছি। বিনি চলে গেল। সীমাত নিজেও অস্বস্তি বোধ করছিল। ইয়াজ ওর দিকে ফিরে বলল, সীমাত একটা কথা মনে রাখবি, যে যতই আপন হোক না কেন তাকে শতভাগ বিশ্বাস করবে না। চারপাশে অনেক কিছু থাকবে, আছে যা তুমি জানবে না, তাই সবসময় সচেতন থাকতে হবে। এ কথা বলে সীমাতের কপালে ঠোঁট ঠেকালো ইয়াস। মেয়েটিকে যেন কি হলো আজ নিচ থেকে জড়িয়ে ধরল। বুকে মাথা ঠেকিয়ে শুনতে লাগলো প্রিয় স্বামীর স্পন্দন। হলুদের অনুষ্ঠান। মেয়েদের জন্য অনেকগুলো শাড়ি আনা হয়েছে, তবে ইয়াস সীমাতের জন্য আলাদা করে এনেছে। এই শাড়িটা খুব স্পেশাল বানানো। সীমাত সেটা পরতে নিচ্ছিল, এমন সময় এলো বিনি। তার মন খারাপ। কী হয়েছে? না কিছু না, বল। শাড়িগুলো আমার পছন্দ হয়নি। সবাই একরকম পরবে, তাতে কি? এটা তো ভালো। কোথায় ভালো? ভালো হলে তুই কি আলাদা পরতি? সীমাত বুঝলো না সে কি বলবে। বিনি মন খারাপ করে তাকিয়ে রইল। তারপর দেখতে লাগলো সীমাতের শাড়ি। এটা তো খুব সুন্দর। আঁচল টেনে নিয়ে শরীরের উপর দিল। আয়নায় নিজেকে দেখে বলে, দেখ কি মানিয়েছে আমায়। সীমাত পুরো সময় চুপ। সে কিছু বলতে পারছে না। এবার বিনি বায়না ধরল, দে না তোর এই শাড়িটা। বিনি, অন্য শাড়ি আনিয়ে দিচ্ছি। অন্য শাড়ি কেন? এটা দিলে কি হবে? এটা উনি দিয়েছেন। বিনি কোনো কথা ছাড়াই শাড়ি নিয়ে বেরিয়ে গেল। সীমাত ভ্যাবলার মতো তাকিয়ে রইল। ও কিছু বলবে যে তারও উপায় নেই। হলুদের অনুষ্ঠানে সীমাতের শরীরে অন্য শাড়ি দেখে যা বোঝার বুঝে নিল ইয়াস। তবে সে চুপ রইল। ইয়াস সুন্দর পাঞ্জাবি পরছে, তাকে দেখে সে যে কেউ মুগ্ধ। বিনি এসে দেখলো সীমাতের পাশে দাঁড়িয়ে আছে ইয়াস। এই পুরুষটির প্রতি নজর লেগেছে ওর। কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। ইয়াস যখন সীমাতের বাহু জড়িয়ে ধরে কিছু বলছিল, এমন সময় বিনি ডেকলো, এই সীমাত একটু শোন তো। অসহায় নজরে তাকালো সীমাত। ইশারায় যেতে বলল ইয়াস। তার ভালো লাগছে না। বিনি মেয়েটা সুবিধার নয়। সীমাত অনেকক্ষণ ধরে গিয়েছে। ইয়াস অন্য কাজে ব্যস্ত। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। জনে জনে মানুষ উপস্থিত। রুহি আর রোহানকে হলুদ লাগানো হয়। ইয়াস ভিড় পছন্দ করে না, তাই সে আড়ালে ছিল।
ঠিক সে সময় একটা হাত ওর গালে স্পর্শ করলো। পেছনে চেয়ে দেখলো বিনি। খিলখিল করে হাসছে। বাহ, আপনাকে তো হলুদ লাগানোর পর অনেক সুন্দর লাগছে। ইয়াস রাগান্বিত বোধ করলো, মুখে সেটা প্রকাশ করলো না। আগে লাগতো না, ইদানিং সীমাতের ছোঁয়া পেয়ে সুন্দর হয়ে যাচ্ছি। কালো মেঘ ভর করলো বিনির হৃদয়ে, তবে সে হুঁশে উড়িয়ে দিল। সীমাদ একটু দূরে ছাড়িয়েছিল বিনের হাতে হলুদের বাটি। সেটা থেকে একটু হলুদ নিল ইয়াস। বিনি খুশি হলো। এমনটাই চাচ্ছিল সে। সে ভেবেছিল ইয়াস তাকে হলুদ দিবে, তবে তেমনটা হলো না। ছেলেটা এগিয়ে গেল সীমাতের দিকে। সীমাত শাড়ি ঠিক করছিল। হুট করে পেছন থেকে জড়িয়ে ধরল ইয়াস। তারপর শক্ত হাতটা ঠেকিয়ে রমণীর তুলতুলে পেটে ইয়াজের ছোঁয়া পাগল হবার মতন অবস্থা। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আরও কাছে নিয়ে এলো ইয়াস। তার হাতে থাকা হলুদ লেপটে যাচ্ছে মেয়েটার উদরে। পুরো দৃশ্যমান ঘটল বিনির চোখের সামনে। রাগে দুঃখে তার চোখে পানি চলে এলো। এর শাস্তি নিশ্চয়ই পেতে হবে সীমাতকে। পরের 2 দিন ভালোই যাচ্ছিল। বিনি ইয়াজের মুখোমুখি হয়নি, কিংবা ইয়াজ এর সুযোগ দেয়নি। রিসেপশনের অনুষ্ঠানের শেষে প্রায় সকলে বাইরে আড্ডা দিচ্ছিল। ইয়াজের শরীর কিছুটা ক্লান্ত, সেই সাথে লোকজনের ভিড় তার পছন্দ নয়। এই জন্য ঘরে গিয়ে এসেছিল। মাথাটা হুট করে কেমন ঘুরছে, সামান্য নেওয়া প্রয়োজন। বাথরুমে প্রবেশ করে চোখে মুখে পানি দিতেই দরজা পাশ থেকে শব্দ হলো। সে পেছন দিকে তাকালো, দেখলো বিনি দাঁড়িয়েছে। ইয়াজ চোখ মুখ শক্ত করে ফেললো। তোমার সমস্যা কি? এখানে কেন এসেছো? বিনি কথা বলল না। সে কাছে এগিয়ে এলো। ইয়াজের মাথাও তখনও ঘুরছে, চোখ মুখ কেমন হয়েছে। বিনি, আই ওয়ার্নিং তুমি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করছো। বিনি এবার হাসলো। তার হাসি রহস্য। তোমাকে পেলে আমি সব করতে রাজি। জাস্ট একবার, একবার ভালোবাসো আমায়। আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না, ট্রাস্ট মি। শরীর ঠিক থাকলে এতক্ষণে বিনি গেলে চর পড়তো। তবে ইয়াজ নিজেকে ঠিক রাখতে পারছে না। তার মাথা ঘুরছে, চোখ ঘোলাটে হচ্ছে। বিনি ঝর্ণা ছেড়ে দিল। এতে ইয়াজ আর সে দুজনে ভিজে গেল। পাতলা শাড়ি ভেদ করে ফুটে উঠল বিনির শরীর। ইয়াজ চোখ বন্ধ করে নিল। তবে বিনি থামার নাই। ইয়াজকে তার চাই, যে কোনো মূল্যে চাই। সেই জন্য তো খাবারে বিশেষ ধরনের মেডিসিন দিয়েছে। এতে করে ইয়াজ নিজের নিয়ন্ত্রণ হারাবে, শরীরকে উত্তেজনা বাড়বে। বিনি চট করে তার শাড়ি খুলে ফেলল। ইয়াজের মনে হচ্ছে মেয়েটিকে করতে ফেললে শান্তি মিলল। তবে এই মুহূর্তে ঠিক করে দাঁড়াতে পারছে না সে। বিনা আরও কাছে এগিয়ে এলো। ইয়াজের হাত দুটো চেপে ধরলো উদরে। ইয়াজ ঝটকা মেরে সরিয়ে দিল। জান, একবার ভালোবেসে দেখো, একবার ভালোবেসে দাও। আমি সীমাতের মতো গাধা নই, আমি অনেক ম্যাচিওর, ট্রাস্ট মি। সীমাতকে ভুলে যাবে। ইয়াজ শান্ত হয়ে দাঁড়ালো। এভাবে সে পারবে না। মেয়েটি তাকে কাবু করে ফেলছে। ইয়াস নিজেকে সামলানোর চেষ্টা করলো, বারবার বিনিকে সরিয়ে দিচ্ছে। তবে বিনি থামছে না। সে ইয়াসকে নিয়ে বাথটাবে চলে এলো। ইয়াজের বুকের উপর শুয়ে পড়ছে। এবার ইয়াস তাকে 2 হাতে ধাক্কা দিল। মেয়েটি ছিটকে পড়ে আবার সামলে নিল। নিজেকে পুরোপুরি অনাবৃত করা যাবে না। অমন সময় দরজা খোলার শব্দ হলো। সীমাত দাঁড়িয়েছে। বিনি চট করে প্রাণ সাজালো। উঠে এসে জড়িয়ে ধরলো সীমাতকে। কান্নায় ভেঙে পড়ল। সীমাত, বাঁচাও আমায়, বাঁচাও বোন। উনি উনি আমার সর্বনাশ করতে যাচ্ছেন, বাঁচাও আমার। সীমা শান্ত স্থির। ইয়াস নিজেকে কোনো মতো উঠিয়ে নিল। সে 2 চোখে তেমন কিছু দেখতে পারল না। বিনি তোয়ালে নিয়ে নিজেকে আবডাল করলো। এমন ভাব করছে যেন ইয়াস তার এই হাল করছে। সীমাতের 2 চোখে রাগ ধরছে। সে নিজেকে ধরে রাখতে পারছে না। নিজের সর্বশক্তি প্রয়োগ করে বিনির গালে আঘাত করলো। বিনি ছিটকে পড়লো মেঝেতেই। তুই আমায় মারলি? আমায় মারলি তুই? তোর বর আমার সাথে নষ্টামি করতে চাইল আর তুই আমায় মারলি? বের হ, বের হ বিনি। আমাকে বাধ্য করিস না তোর জানটা বের করে নিতে। বিনি বুঝলো সীমাতকে বলে লাভ নেই। সে দ্রুত বেরিয়ে এলো। ইয়াস কোনো মতে উঠে এসেছে। সীমাত তাকে 2 হাতে জড়িয়ে ধরল। ইয়াস নিজের হয়ে সাপাই গাওয়ার চেষ্টা চালালো না, কারণ ও জানে সীমাত তাকে ভুল বুঝবে না, আর কক্ষণই বুঝবে না। শেষ রাতে ইয়াজের নেশাটা কেটে গেল। তার শরীর শারীরিক উত্তেজনায় ওষুধ পড়েছে বিদায় সে কিছুটা নিয়ন্ত্রণহীন হলো। সীমাত নিজেকে মেলে ধরেছে। মানুষটা সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে। ঘুম ভেঙে দেখলো সীমাত চেয়ে আছে। ইয়াজ একটা শ্বাস ফেলে বলল, আমাকে ভুল না বোঝানোর জন্য থ্যাঙ্কস সীমাত। সীমাত একটু হেসে বলল, আপনার কোনো দোষ নেই, দোষ আমার। আমি অপাত্রের কন্যা দান করেছি। ভুলে গেছিলাম এত বছর ধরে যারা আমি একটু ভালোবাসে নেই তারা কেন হুট করে ভালোবাসা দিবে। ইয়াজ কিছু বলল না। শক্ত করে জড়িয়ে ধরল বধূকে। তারপর গলার কাছটায় মুখ ঠেকে নিজের ক্লান্ত শরীরটাকে এড়িয়ে দিল। সীমাত জড়িয়ে ধরল ওভাবে। এই যে মানুষটা, যে তাকে সর্বোচ্চ ভালোবাসায় আগলে রাখে, তাকে ভুল বোঝার সাধ্য সীমাতের কি আছে? রিসেপশনের পরের দিন 2 দিন বাড়িতে মেহমান ছিল। আর সবাই চলে যাচ্ছে। ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসলো সবাই। সীমা ধীরে ধীরে হস্তে খাবার দিছে। ইয়াস তাকে টেনে বসিয়ে দিল। খাও,
পরে, এখন না। ছেলেটা জোড়াজুড়িতে খেতে হলো সীমাতকে। টেবিলের একপাশে বিলকিস আর বিনি। পরিবেশ শান্ত, কিছুটা ভয় কমছে বিনির। ও ভেবেছিল সম্মানের কথা চিন্তা করে ইয়াজ আর সীমাত বুঝি চুপ করে যাবে, তবে ওর ধারণা ভুল। সঠিক সময়ের অপেক্ষা ছিল ওরা। সীমাত খাবার খাওয়া শেষে উপরে উঠে গেল। সেদিকে তাকিয়ে রইল বিনি। তারপর আবার খাওয়ায় মনোযোগ দিল। খানিক বাদে সীমাত দেখা গেল হাতে লাগেজ। সকলের দৃষ্টি বিস্ময়ে। ইয়াস নিজেও অবাক। সে সীমাতের কথা ভেবে চুপ করে গিয়েছিল, তবে সীমাত যে ছেড়ে দিবে না এটা বুঝতে পারছিল না। আম্মা, গাড়ি ঠিক করে দেওয়া হয়েছে, তোমাদের রেল স্টেশনে পৌঁছে দেওয়া হবে। বিলকিস কিছুটা অপমান বোধ করলো, উঠে দাঁড়ালো। সকলে বিস্ময় নিয়ে তাকিয়ে। তুই আমায় তাড়িয়ে দিচ্ছিস সীমাত? হ্যাঁ, সহজ সরল উত্তর। এবার বিনি জ্বলে উঠল। বড়লোক বাড়ির বউ হয়ে আমাদের ভুলে গেলি সীমাত? মা তোকে কম যত্ন করছে? এবার সীমাতের হাসি পেল। ওরা কখনো যত্ন করেছে ওর? তবে ও চুপ রইল। পাশ থেকে কেউ কিছু বলছে না। তারা ঘটনা বোঝার চেষ্টা করছে। তুই ঠিক করছিস না সীমাত, এত স্বার্থপর। স্বার্থপর, তবে তোর মতো নষ্ট না। মুখ সামলে কথা বল সীমাত। তুই ভুলে যাস না আমি কে। তুই কে? তুই কেউ না। তুই হলি সেই মেয়ে যার ইজ্জতের মূল্য নেই। সোজাসুজি বলে। এবার বিলকিস চটে গেল। উঠে সীমাতকে থাপ্পড় দিতে চড়া হলো, তবে পারলেন না। ইয়াজ আটকে দিল। আপনার সাহস কী করে হয় আমার স্ত্রীর গায়ে আঘাত করতে যাও? বিলকিসের রক্তিম চোখে তাকালেন। সীমাত ইয়াজের হাত আগলে দাঁড়ালেন। এদের বের করে দিন, আমি মুখ দর্শন করতে চাই না। এই নষ্টামি যেন আমার দু চোখের সীমানায় না আসে। নষ্টা কোথাকার! তুই কি ভেবেছিস তোর ওই নষ্ট শরীর দিয়ে আমার স্বামীকে কাবু করতে পারবি? বোম ফাটিয়ে দিল সীমাত। বিনি নিজের হয়ে কথা বলতে পারল না। অপমানে গা জ্বলে যাচ্ছে বিলকিসের। তিনি তৎক্ষণাৎ মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। সীমাত কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লেন। ওকে আগলে নিল ইয়াস। একদম বুকের সাথে মিলিয়ে বলল, এভাবে ভেঙে যেও না প্লিজ। ওরা এমন কেন ওরা আমাকে কেন ভালোবাসলো না? ইয়াস লম্বা করে দম নিল। সীমাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওরা ভালোবাসেনি তো কী হয়েছে? আমি ভালোবাসি। এই যে সবাই তো ভালোবাসে তোমায়। সীমাত চুপ করে রইল। ইয়াজও তাই। মেয়েটি তার বাহুটার আগলে রইল, যেন ছোট্ট কোনো পাখির ছানা। 2 বছর পর হাতে বেশ কিছু সময় পাওয়া গেছে। রোহান, রুহি, সীমাত, ইয়াস ঠিক করলো কোথাও একটু ট্যুরে যাবে। সে অনুযায়ী সমস্ত প্ল্যান করছিল। তবে মাঝাবাধায় ইলিয়াসের বাবা ইলিয়াস মাহমুদ, তার মতে বহুদিন হলে গ্রামে যান না। ছেলেমেয়েরা এভাবে নিজ স্থানে যাওয়া আসা করলে পরবর্তীতে নিজের শিকড়েই চিনবে না। তাই সকলে মিলে গ্রামে ঘুরতে যান। পরদিন ব্যাগ গুছিয়ে সবাই বের হলো। ইয়াজের পাশে সীমাত। সে চারপাশে মুগ্ধতা অনুভব করছে। ইয়াজের দাদার বাড়ি রাজশাহীতে। পরিষ্কার পরিচ্ছন্ন পথঘাট, বড় সুন্দর লাগছে। সীমাত চেয়ে রইল। ওরা যখন পৌঁছলো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। জোনাক পোকা খেলা করছে। কি সুন্দর লাগছে। সীমাত ধরার চেষ্টা করতে তবে পারল না, তাই মন খারাপ করে ফেলল। সেটা দেখে ইয়া তার বড় হাতটায় কিছু জোনাকি পোকা আটকে নিল। সীমাত আগ্রহ ভরে তাকিয়ে নিল। ধীরে ধীরে হাত খুলে জোনাকি পোকা বেরিয়ে এলো। এ কি সুন্দর দৃশ্য! ওরা এমন মজা করতে করতে বেশ লেট হয়ে গেল। তখন প্রায় 8টা বাজতে চলছে। শুনশান পরিবেশ, চারপাশ স্তব্ধ। ইয়াস দু হাতে আগলে নিল নববধূকে। ভয় লাগছে, ফিক করে হেসে দিল সীমাত। তারপর ইয়াসের বাহু আগলে দিল। আপনি ভুলে গেলেন আমি গ্রামের মেয়ে। ইয়াস হাসলো। বধূকে নিয়ে বাড়িতে প্রবেশ করতে চারপাশ থেকে মানুষের ভিড় লেগে গেল। মামুদ বাড়ির বড় ছেলে ইয়াস, তাই তার যত্ন একটু বেশি। তার বউয়ের ক্ষেত্রে তেমনই। সকলে খাওয়া দাওয়া করে গল্প করতে শুরু করলো। সীমাতও তাদের একজন। এদিকে ইয়াস ক্লান্ত। লং ড্রাইভ করার শরীরে চাপ পড়ছে। তার রুম তৈরি, তবে সমস্যা সেটা না। সমস্যা হচ্ছে সীমাত। সে সীমাতকে ছাড়া ঘুমাতে যাবে না। এদিকে সীমাত এত মানুষের থেকে উঠতে পারছে না। তার নাকি লজ্জা লাগছে। এমন পরিস্থিতি নিজেই উপস্থিত হলো ইয়াস। মেলি আড্ডার মাঝখানে দাঁড়ালো পুরুষটি। কোনো ভালো মন্দ না বলে বউকে কোলে তুলে নিল। তারপর বলল, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। এই নিয়ে একচোটা হাসাহাসি শুরু হলো। সীমাত লজ্জায় মুখ লুকিয়ে ফেলছে। রুমে এসে অভিযোগের শেষ নেই। এসব তোয়াক্কা করলো না ইয়াস। বধূকে নিয়ে বসালো খাটে, সোজাসুজি জড়িয়ে ধরল। তারপর মিশিয়ে নিল বাহুডোরে। সীমাত থেমে রইল। শুধু ইয়াজই নয়, সীমাত নিজেও এই মানুষটার আলিঙ্গন ছাড়া ঘুমাতে পারে না। মনে হয় কী যেন নাই। রোহান আর রুহি নদীর ধারে এসেছে। ছোট ছোট ছেলেমেয়েরা নদীতে নেমেছে। কী যে ভালো লাগছে। সীমাত ঘুম থেকে উঠতে লেট হয়েছে। আসলে ইয়াস উঠতেই দেয়নি। ছেলেটা খুব বেশি সময় পায় না, তাই এই ধরনের ছুটিতে একটু বেশি ঘুমায়। সীমাত নদীর ধারে এসে লোভে পড়ল। তার গোসল করতে ইচ্ছে করলো, তবে সে যে বউ, এভাবে নামতে পারবে না। তাই উপর থেকে দেখতে লাগলো। খানিক বাদে ইয়াসকে দেখা গেল হাতে লাইফ জ্যাকেট। রুহির জন্য আনা হয়েছে। মেয়েটা সাঁতার পারে না। সবটা দ্রুত ঘটল। ওকে টেনে নামিয়ে নিল ইয়াস।
পুরো শীতল জলে পুরো শরীর ভালো লাগা ছোঁয়া গেল। ইয়াজ আর সীমাত সমান তালে সাঁতার কাটছে। মাঝ নদী এসে মেয়েটির কোমর জড়িয়ে ধরল ইয়াজ। সীমাত চিৎকার করে উঠল। সে ভয় পেয়েছিল। আরে আপনি ভয় পাইয়ে দিছিলেন। আমি জানতাম তুমি ভীতু। মোটেও না। মোটেও হ্যাঁ না হ্যাঁ। সীমাত এবার ইয়াজের হাতের পানি দিয়ে ইয়াজের চোখ মুখ ছিটিয়ে দিল। ইয়াজও দুষ্টুমিতে কম যায় না। মেয়েটিকে জড়িয়ে ধরে একসাথে ডুব দিল। ডুব শেষে সীমাত হেসে বলল, ইয়াজও তাই। ওর ঘোর না কাটতে ভেজা ঠোঁটের স্পর্শ করলো ইয়াস। সীমাত লজ্জায় শেষ। চারপাশে কত মানুষজন, যদি কেউ দেখে নিত। রাজশাহীতে ভীষণ ভালো সময় গেছে সীমাতের। তবে বাড়ি ফিরে মনে হলো সে অসুস্থ। সেদিন সন্ধ্যায় অসুস্থতা আরও বেড়ে গেল। ইয়াস অফিস থেকে ফিরে এসে দেখলো সীমাত নেতিয়ে পড়ছে। সে ডাক্তার ডাকলো, চেক আপ করা হলো। ইয়াসের খুব ভয় হচ্ছিল, তবে ওর ভয় কাটিয়ে ডাক্তার জানালো আহামরি কিছু নেই। শরীর কিছুটা দুর্বল, সম্ভবত জার্নির জন্য এমনটা হয়েছে। যত্ন নিলেই ঠিক হয়ে যাবে। ইয়াসের জন্য দম ফিরে পেল। সীমাত তার জীবনে আসার পূর্বে ঘর সংসার নিয়ে সে কখনোই ভাবেনি। ব্যক্তিগত জীবনকে সাজানোর মাথা আসেনি। সারাক্ষণ বিজনেস নিয়ে পড়েছিল। অথচ এখন মনে হচ্ছে এই মেয়ে ছাড়া সে একেবারেই শূন্য। সেদিন খুব রাত। সীমাতের বড় মুড সুইং হলো। ওর ইচ্ছে হলো বারান্দায় বসে চাঁদ দেখবে। ইয়াস ক্লান্ত, তবে ওর মুখে কোনো বিরক্ত রইল না। ও সীমাতকে নিয়ে বারান্দায় এলো, পাশাপাশি বসলো। মেয়েটার মাথায় মাথা ঠেকালো। ও আগলে ধরল। তারপর দেখতে লাগলো রূপালি রাঙা বিশাল চাঁদটিকে। ইয়াজের ভেতরে শীতল হলো। ও তাকালো বধূর পানে। এক চিলতে হাসি ফুটে উঠল অধর জুড়ে। এই মেয়েটির জীবনে এক বিন্দু ভালোবাসা হয়ে ধরা দিয়েছে ইয়াজ। শেষ হয়েছে অপেক্ষার প্রতিটা প্রহর। এখন শুধু ভালোবাসার পালা। সমাপ্ত। অপেক্ষার প্রহর, দ্বিতীয় এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।